হাই, সবাই শোনো। আমার বাবা আছে কিন্তু এখানে, ঠিক আছে? সে অনলাইনে ক্লাস নেওয়ার সিস্টেমটা দেখবে, তো সেই জন্য ধরো জয়েন করেছে। বাট ওদিক তাও যাক, ভালো নাম্বারও অ্যাটেন্ডেন্স। যাই হোক, আমার ম্যাথ নিতে বলেছিল বাবা, ঠিক আছে? ম্যাথ তো মূলত প্রবলেম সলভিং এর একটা বিষয় নাকি, মানে তার ল্যাঙ্গুয়েজ অফ দ্য নেচার, ল্যাঙ্গুয়েজ অফ দ্য গডও বলা হয়, ঠিক আছে? মডেলিং সম্পর্কে একটু বললেন কেমনে কি করা যায় আর কি, ওই জানি সম্পর্কে তুমি তো ধারণা কম। এখন জানতে চাচ্ছ, এটা তো ফোর্থ ইয়ারের সাবজেক্ট, আন্ডার গ্রাডের। যাও, সেটাও বলবো না, সমস্যা নাই। তবে আমার তো ইউজিসির না, জুম। আপনার কাছ থেকে তো শুনেছি না বিভিন্ন সময়, আর একবার না, আগের টার্মে যা পড়েছো মডেলিং এ তো অবশ্যই জ্ঞান থাকা উচিত, ঠিক আছে? শোন, তাহলে তোরা আসলে কি জানতে চাচ্ছিস সেটা আগে আমারে বল, তাইলে আমি সেইভাবেই বলি, নাহলে মানে সামঞ্জস্যতা থাকবে না জিনিসটাতে। আমি দাদা বলছি, হ্যাঁ, শুধুমাত্র দাদা শুধুমাত্র হচ্ছে যে মানে ওই অ্যাসাইনমেন্ট বা হচ্ছে প্রেজেন্টেশন এইটা মেন ফ্যাক্ট না। মানে অপটিমাল কন্ট্রোলে আমরা যে মেনলি কি কাজ করব বা হ্যাঁ, কিভাবে ধরে পরবর্তী স্টেপের কাজগুলো করব, এগুলো কোনো কিছু সম্পর্কে আমাদের সেরকম কোনো ধারণা নেই। ওকে, গুড। সেগুলো এখন যদি আর দাদা ওই কোডিং হয়েছে কি, সম্পর্কে একটু কিছু বললেন যে কোডিং অপটিমাল গুলা কেমনে কিভাবে কন্ট্রোল শেখা কি যায়। এটাই আমরা ভালো করে মনে হয় এখনো জানি না। কোডিং, তাই তো কোডিং। যেটা সত্যি কথা। হ্যাঁ দাদা, কোডিং সম্পর্কে একটু বললেন যে ম্যাটল্যাবে ওই কোড সলভ কোড টলভ কেমনে কি কি। কোড আমার ম্যাটল্যাবের কোড করা আছে, তোদের জন্য সুন্দর করে সাজাইছি আজকে সকালের থেকে বসে বসে, সেগুলো আমি সবাই দিয়ে দিবানে, ঠিক আছে? কোড নিয়ে চিন্তা করার কিছু নেই। ম্যাটল্যাব 16 এর উপরে থাকলে তোমরা সবাই রান করতে পারবে আশা করি, ঠিক আছে? ক্লিয়ার? কোডিং নিয়ে চিন্তা করার কিছু নাই। এখন কনসেপ্টটা যদি বোঝো তাহলে ভালো হবে। হুম। এখন আর কেউ কিছু? ওই দাদা এই ও রিসোর্স গুলা সম্পর্কে, মানে ম্যাটল্যাবে তো ধরেন কোডিং বা এই টাইপের কোনো কিছু ধরেন অনলাইন বা কোনো জায়গায় তো খুঁজে পাওয়া যায় না, মানে ওইটা এগুলা শিখবো অপটিমালের কোথা থেকে বা। ওইটা অপটিমালের কোডিং কেউ তো করে রেখে দেয়নি তোমার জন্য, বুঝলে? এটা হচ্ছে বিষয়। আর অপটিমাল খুবই রিসেন্ট একটা ধরো স্ট্র্যাটেজি বা ধরো থিওরি, হ্যাঁ, অপটিমাল কন্ট্রোল। এখন খুবই অ্যাডভান্স থিওরি, ফলে দাদা কোডিং এভাবে পাওয়া যাবে না। ম্যাটল্যাবে যেমন বাই ডিফল্ট ফাংশন দিয়ে করো, এভাবে এই সুবিধা এখানে অবশ্যই পাওয়া যাবে না, সেটাই মনে করতে হবে। কিন্তু কোডিং আমার করা আছে, সমস্যা নেই। এটা আমি কষ্ট করে করেছি, ওই সিজিপিএ স্যাক্রিফাইস করে, ঠিক আছে? অতএব তোমরা এখন আপাতত এটা দিয়ে কাজ চালাতে পারবে। তাইলে মডেলিং হলো সিম্পলি, তোরা পড়েছিস তো তোর ডিফারেন্স ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে মডেলিং সিস্টেমের। এখন মডেলিং কোনো কথা না, ঠিক আছে? কথা হচ্ছে কি, সিস্টেম। সিস্টেম দুই রকম হতে পারে, ন্যাচারাল, আর্টিফিশিয়াল বা মেকানিক্যাল, যেটাই হোক। ক্লিয়ার? আমরা একটা সিস্টেমের মধ্যে আছি, সিস্টেমের অনেক কম্পোনেন্ট আছে, আমরা ইন্টারাকশনে আছি তাদের মধ্যে, ঠিক আছে? এখন এই সিস্টেম গুলোকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। এখন ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার ওয়েটা হলো, আমরা যেটা পড়েছি ডিফারেন্স ইকুয়েশন বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু টাইম আমরা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? যে চেঞ্জটাকে, আসলে তো সবকিছু চেঞ্জ হচ্ছে বলেই আমরা এটা মানে ক্যাচ করতে পারি যে কি, মানে আমাদের চোখের সামনে ভাসে কেন, যে টাইমটা আমরা কেন বুঝতে পারি, যে টাইমটা চেঞ্জ হয় বলে সবকিছু বুঝতে পারি নাকি? এছাড়া তো কিছু না। তো উইথ রেসপেক্ট টু টাইম যে কোনো একটা সিস্টেমের চেঞ্জ যেটা আছে, সেটা যখন ধর আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, দেখে শুনে সেটা অবশ্যই ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার আগে বা মডেলিং করার আগে সিস্টেমটা কিন্তু বোঝা উচিত। সিস্টেম না বুঝলে সেটা করা যায় না। ক্লিয়ার? তো সেই সিস্টেমের যে মেন কম্পোনেন্ট গুলো আছে, যেমন ধর যদি আমি ধরি যে একটা ফ্যামিলি সিস্টেম, ঠিক আছে? তো সেখানে মেন কম্পোনেন্ট গুলো কি, যে ফ্যামিলি মেম্বাররা। তো ম্যাথমেটিক্যালি এই যে ফ্যামিলি মেম্বার যদি হয় 5 জন বা 4 জন, তো স্টেট ভ্যারিয়েবল 4টা বা 5টা ধরে নিয়ে এখন তাদের মধ্যে যে ইন্টারাকশন ডাইনামিক্স আছে, তাদের মধ্যে অনেক রকম ইন্টারাকশন ডাইনামিক্স থাকতে পারে, যেমন লেখাপড়ার ইন্টারাকশন ডাইনামিক্স, এটা ইকোনমিক্যাল ডিনামিক্স, ঠিক আছে? অনেক রকম ডিনামিক্স থাকতে পারে। ক্লিয়ার? তো এই ডিনামিক্সটাকে আমরা আসলে ফ্লো আকারে বা ডিফিউশন আকারে বা বিভিন্ন আকারে, যে ম্যাথমেটিক্যাল যে মডেলিং এর যে টেকনিক গুলো আছে সেগুলো দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং। আর ম্যাথমেটিক্যাল মডেলিং এর যেসব অ্যানালাইসিস আছে, যে ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস, ইকুইলিব্রিয়াম তো প্রত্যেকটা সিস্টেমেরই থাকে। যে কোনো চেঞ্জ যদি টোটালি না হয় কোনো সিস্টেমে, তাহলে আসলে সিস্টেমটা কেমন বিহেভ করবে, ঠিক আছে? তো সিস্টেমটা স্টেবল কিনা, যদি এটা ফ্যামিলি সিস্টেম স্টেবল না হয় তো ফ্যামিলি ফল করবে। চেক করার জন্য এই যে আমরা আইগেন ভেক্টর আইগেন ভ্যালু মেথডে দেখেছি, ঠিক আছে? তো এই হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং। তো ম্যাথমেটিক্যাল মডেলিং এর পরে আমরা যেটা আসি, তো বিষয় হচ্ছে কিছু কিছু প্রবলেম আছে, বিশেষ করে যেগুলো ন্যাচারাল বা বায়োলজিক্যাল প্রবলেম, যেগুলোর কোনো সলিউশন নাই, আলটিমেটলি কোনো সলিউশন নাই। কারণ সেগুলো সলভ করলে দেখা যাচ্ছে যে ন্যাচারাল ইমব্যালেন্স তৈরি হবে। তো এই ধরনের প্রবলেম নেচারে খুব বেশি দেখা যায়, বিশেষ করে বায়োলজিক্যাল যে কোনো নেচারে, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেমের সাথে ডিল করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অপটিমাল কন্ট্রোল থিওরি। এটা হচ্ছে সব থেকে মোস্ট এফিসিয়েন্ট এবং খুবই ইজি।
মানে কঠিন কিছু না এইগুলা, যে অপটিমাল কন্ট্রোল প্রবলেম যে জিনিসটা, এটা তোরা সবাই বহুত আগে পড়েছিস, ইন্টারমিডিয়েটে পড়েছিস এই জিনিসগুলা, কিন্তু জিনিসগুলো তোরা রিলেট করতে পারিস না, এটা সমস্যা। ক্লিয়ার? তো আমি রিলেট করে দিচ্ছি, নো প্রবলেম। হ্যাঁ, তো আমি বেসিক্যালি কয়েকটা পেপার রেডি করেছি। হ্যাঁ, কয়েকটা পেপার সিলেক্ট করে তোদের জন্য বের করে রাখছি, যাতে তোরা দেখে ভালো করে বুঝতে পারিস। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে একটা পেপার থেকে শুরু করি। ক্লিয়ার? ওকে, এটা দেখো, অপটিমাল কন্ট্রোল স্ট্র্যাটেজি ফর দ্য ইমিউনোথেরাপিক ট্রিটমেন্ট অফ এইচআইভি ইনফেকশন উইথ স্টেট কনস্ট্রেইন্ট। হ্যাঁ, যে এইচআইভি তো একটা ডিজিজ যেটার কোনো ট্রিটমেন্ট নাই, তো এটা কন্ট্রোল কেমনে করা যায় তার উপরে ধরো একটা ম্যাথমেটিক্যাল মডেল এখন, এবং কন্ট্রোল সহ। তো কন্ট্রোলকে মূলত ইউ দ্বারা ডিনোট করা হয়। ইউ কি বলছে? ইউ। ওকে, ইউ। তো এটা হচ্ছে বেস ম্যাথমেটিক্যাল মডেল, যে এটা টু কম্পার্টমেন্টাল মডেল। ওকে, যেখানে টি আর ভি দুইটা স্টেট ভ্যারিয়েবল। এখন এটাকে যখন কন্ট্রোল আকারে নেওয়া হয়েছে, তো এখানে দেখো ইউ1 টি যোগ করা হয়েছে। তো ইউ1 টি কি? ইউ1 হচ্ছে গিয়ে ইমিউনোথেরাপিক কিছু ড্রাগ আছে। হ্যাঁ, তো সেইগুলো আসলে ধরো এইচআইভি তো আর একদিনে ঠিক হয় না, একদিনে ঠিক হয়। তো এইগুলো আসলে এই যে ইমিউনোথেরাপি কিছু ড্রাগ আছে বা খাদ্যদ্রব্য আছে, হ্যাঁ, যেগুলো ইমিউনো সিস্টেম বুস্ট করে, সেগুলো আসলে কতদিন যাবত কিভাবে প্রয়োগ করলে আসলে সিস্টেমটা ডেভেলপ করবে, এবং সব থেকে কম খরচে, যে ড্রাগগুলো তো অবশ্যই এক্সপেন্সিভ হবে, তো সব থেকে কম খরচে কেমনে সব থেকে বেশি আউটপুট পাওয়া যায়, এই জিনিসটাই জাস্ট সলভ করা ম্যাথমেটিক্যালি। ক্লিয়ার? কেউ বুঝতে না পারলে আনমিউট করে কোশ্চেন করবে। হ্যাঁ, ওকে। এখন একটা জিনিস দেখ সবাই, এখানে এই যে ইউ1 টি একটা কন্ট্রোল ইউজ করা হয়েছে, আর এখানে ধর ইউ2 টি আর একটা কন্ট্রোল ইউজ করা হয়েছে। হ্যাঁ, তো ইউ1 টি আর ইউ2 টি এখানে যখন ইউজ করা হয়েছে, তো এখানে লেখা হয়েছে যে ইউ1 ইউ2, এই যে ম্যাথমেটিক্যাল ভাষায় যেটা লেখে যে টি জিরো টু টি টাইম হরিজন আর কি। হ্যাঁ, তো এই যে জিনিসটা দেখতেছিস, এটাকে বলে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন মানে কি? মানে আমাদের অবজেক্টিভ মানে সবার তো একটা জীবনে একটা গোল থাকে, গোল, যে আমি এই করব তাই করব। তো প্রবলেমেরও একটা গোল থাকে যে আমি এটা করব। তো এই প্রবলেমের গোল হচ্ছে গিয়ে ডিজিজটা মিনিমাইজ করা। ওকে, কি বলছে? ডিজিজটা মিনিমাইজ করা। তো ডিজিজটা মূলত এই যে টি কম্পার্টমেন্টে আছে। ক্লিয়ার? টি কম্পার্টমেন্ট ডিজিজটাকে রিপ্রেজেন্ট করতেছে, টি স্টেট। তো সেজন্য টিটাকে নেওয়া হয়েছে। আর এই যে ইউ1 আর ইউ2 স্কোয়ার দেওয়া হয়েছে, সেটা কি দেখতে পাচ্ছ? এখন কারোর কি কোশ্চেন আছে যে স্কোয়ার কেন দেওয়া হয়েছে? হ্যাঁ ভাই, এই ফর্মে নিছে কেন? বিটা1 বিটা2 হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা কন্ট্রোলের পেছনে যে খরচ আছে সেটা। আর এই যে ইউ স্কোয়ার দেওয়া হয়, এটাকে মানে কোয়াড্রেটিক টার্ম না, একটা কোয়াড্রেটিক টার্ম। তো কোয়াড্রেটিক গ্রাফ দেখছিস তোরা? কোয়াড্রেটিক গ্রাফ দেখ আগে। কোয়াড্রেটিক গ্রাফ দেখলে জিনিসটা কি হবে? ওয়েট, হয়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছিস এটা কনভেক্স ফাংশন লেখা? হ্যাঁ হুম। পাচ্ছি। বের দেখা যাচ্ছে। এখন অপটিমাল কন্ট্রোল মানে অপটিমাইজেশন, কিন্তু আমরা আসলে যে মানে পন্টিগ্রান ম্যাক্সিমাম প্রিন্সিপাল ইউজ করি, এখানে আমরা কোনো অপটিমাইজেশন করি না, আমরা মূলত মিনিমাইজেশন করি। মিনিমাইজেশন করি কি? কস্ট ফাংশনকে। কস্ট যখন মিনিমাইজ হবে তখন অটোমেটিক্যালি আমাদের আউটপুট ম্যাক্সিমাইজ হবে। মানে এটা লিনিয়ার প্রোগ্রামিং এর ডুয়াল ফর্মুলেশন পড়ছিস? ডুয়াল ফর্মুলেশন, সিম্পলেক্স ভাইয়া। প্রবলেমের জাস্ট জিনিসটা সেম, মানে একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেমকে মিনিমাইজেশনে নিয়ে আসা, যাতে আমরা সহজে সলভ করতে পারি। ক্লিয়ার? তো এই যে ফাংশনটাই দেখ, একটা মাত্র লোকাল মিনিমা, সরি গ্লোবাল মিনিমা আছে নাকি, তাই না? গ্লোবাল মিনিমা আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। এবার এটা দেখো, এই যে নিচে যেটা রয়েছে, এটা একটা গ্লোবাল একটা মিনিমা আছে, কিন্তু উপরে যে যে হলুদটা, এটা কি কোনো গ্লোবাল মিনিমা আছে নাকি লোকাল মিনিমা আছে? অবশ্যই লোকাল, এবং অনেকগুলো আছে নাকি? লোকাল মিনিমাম আছে। হ্যাঁ উপরের গ্রাফটাই লোকাল মিনিমা আছে আর নিচেরটাই হলো গ্লোবাল মিনিমা আছে। ঠিক আছে। তো এই যে তুমি যত ডিগ্রি বাড়াবা, ধরো এক্স কিউব মানে এক্স স্কোয়ার একবার বাদ নাই, এক্স কিউব তাহলে দুইবার বাদ নেবে, এক্স টু দি পাওয়ার 4 তিনবার বাদ নেবে, মানে তিনটা এক্সট্রিম পয়েন্ট পাওয়া যাবে সেখানে। তো আমাদের তো লাগবে সর্বোত্তম যে সলিউশন, মানে অপটিমাল কন্ট্রোল, তাই কিনা? তো এই সর্বোত্তম সলিউশনের একমাত্র অ্যাসিওরিটি দিতে পারে এই কোয়াড্রেটিক ফাংশন। ওকে, কারণ তার এই কোয়াড্রেটিক ফাংশনেরই একমাত্র গ্লোবাল একটা মিনিমা পাওয়া যায়। বুঝাতে পারছি? মিনিমাম থাকে। হ্যাঁ সেটা কি ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া। তো 0 টু টি, এখন টি যে কোনো একটা টাইম ইন্টারভ্যাল হতে পারে, আমরা এক্সপেরিমেন্ট করার জন্য 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 10 বছর 20 বছরও নিতে পারি। ওকে, তো
তো এখানে কনস্ট্রেইন প্রবলেম আর আনকনস্ট্রেইন প্রবলেম, কনস্ট্রেইনের সাথে তো আমরা লিনিয়ার প্রোগ্রামিং এ পরিচিত, তাই না? তো এই স্টেটে ধরো আমাদের ধরো একটা পপুলেশন, বাংলাদেশের পপুলেশন ধরো মডেলিং করা হলো, তো আমরা ধরো একটা কনস্ট্রেইন দিলাম যে মানে কন্ট্রোল প্রবলেম ফর্মুলেট করে কনস্ট্রেইন হিসেবে দিলাম যে 20 কোটির উপরে উঠতে পারবে না, তো এভাবে দিতে পারি না? তো যে আপার বাউন্ডটা দিয়ে দেয়া সেটাকে বলা হয় কনস্ট্রেইন্ট। ওকে, তো সেই কনস্ট্রেইন্ট, এটা একটা কনস্ট্রেইন্ট প্রবলেম। তো এখানে ভিম্যাক্স যে ভিটি লেস দ্যান ইকুয়াল ভিম্যাক্স ইউজ করা হয়েছে, ভিম্যাক্স একটা নির্দিষ্ট নিউমেরিক্যাল ভ্যালু। তো বলে দেওয়া হয়েছে ভি স্টেটের ভ্যালু কোনো সময় ভিম্যাক্স এর থেকে বেশি হবে না, সেভাবে প্রবলেমে সলভ করতে হবে। তো এই যে জিনিসটা দেখতেছিস এটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান ফর্ম, এই যে এইচ দিয়ে যেটা দেখতেছিস হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন বলা হয়। তো এফ এক্স যেটা আছে, এফ এক্স হচ্ছে গিয়ে এই যে সিস্টেমটা মূলত মানে কন্ট্রোল বাদে অনলি সিস্টেম। ওকে, এটা হলো এফ এক্স, ক্লিয়ার? জি এক্স কি, যে এই যে টি আছে আর বি টু বিটি আছে, যখন গ্রেডিয়েন্ট নিচ্ছি, আর এক্স মানে এক্স টি হলো স্টেট ভ্যারিয়েবল, জিটি হলো যখন তুমি গ্রেডিয়েন্ট নিচ্ছ তখন, আর এফ এক্স হইলো যে একটা থেকে যখন একটা বাদ দিচ্ছ, এখন এই হচ্ছে গিয়ে তোমার আসল কাহিনী। এখন তুমি ডুয়াল ফর্মুলেশনে কখন যাচ্ছ? ডুয়াল ফর্মুলেশনে তখন যাচ্ছ যখন তুমি যে ওই যে ল্যামডা যখন সবার সাথে গুণ করে দিচ্ছ। ল্যামডা গুণের বিষয়টা সম্ভবত এতে নেই, আর একটা পেপার দেখাচ্ছে ওদের দ্বারা। সাপোজ এটা একটা অপটিমাল কন্ট্রোল প্রবলেম। ওকে, এটা হচ্ছে গিয়ে এসিআর মডেল কিসের কন্ট্রোল, এটা যাই হোক লিউকোমিয়ার কন্ট্রোল। ওকে, লিউকোমিয়া অন টাইপ অফ ক্যান্সার। তো এটা 3টা স্টেট ভ্যারিয়েবল নিছে, 2টা কন্ট্রোল U1 U2, ক্লিয়ার? তো এখানে যখন অপটিমাল কন্ট্রোল ফর্মুলেশন এটা করছে, তো বিষয়টা এটা ভালো করে লক্ষ্য করা। এখানে A1 S লিখছে, A2 I লিখছে, মানে S আর I আমরা মিনিমাইজ করব। যে স্টেট গুলার ভ্যালু মিনিমাইজ করতে হবে সেগুলা ইন্টিগ্রাল সাইনের মধ্যে লিখতে হবে, ক্লিয়ার? আর তার সাথে যে কন্ট্রোল যেটা আছে, কন্ট্রোলের ওয়েট, মানে ওয়েট বলতে কন্ট্রোলের পেছনে খরচ আমার কত পার ইউনিট, যদি আমি প্রতিটা সিমুলেশনের জন্য একদিন করে টাইম নিই তো প্রতিদিনের খরচ কত, সেটা হচ্ছে B1 এবং B2, ক্লিয়ার বিষয়টা? আর কোনো কনফিউশন থাকলে বলবি, ক্লিয়ার? গুড। এবার এই যে কন্ট্রোল আসলে এক্সিস্ট করে কিনা, ওইখানে অপটিমাল কন্ট্রোল এর ভ্যালুটা এক্সিস্ট করে কিনা এটা চেক করা বা বলা হয় নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। ওকে, তো এটা চেক করা খুবই একটা সহজ জিনিস। তার জন্য তোমার একটা এই যে হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন করতে হবে, তাতে U1 U2 ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 কেমন হচ্ছে, ওই যে বলছে ডুয়াল ফর্মুলেশন, বুঝতে পারছি? ল্যাগ্রাঞ্জিয়ান যে ফর্ম, তো সেই ফর্মে নেওয়ার জন্য আমরা ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 কে নিচ্ছি। আমরা একটা বাউন্ডারি দিয়ে দেওয়ার জন্য ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 কে এখানে ইন্ট্রোডিউস করতেছি, এবং এর সাথে যে সলিউশন এক্সিস্ট করে কিনা তার একটা সম্পর্ক আছে, আমরা আসতেছি সেই বিষয়ে। তো এটাকে কিভাবে লিখছে, যে এই যে অবজেক্টিভ ফাংশনের সাথে যে স্টেট ভ্যারিয়েবল গুলো কিন্তু সিম্পলি যোগ করে দিচ্ছে, কিন্তু ল্যামডা 1 টি, ল্যামডা 1 টাইম ডিপেন্ডেন্ট, ল্যামডা 1 টি ল্যামডা 2 টি ল্যামডা 3 টি গুণ করে, ক্লিয়ার? এইবার যখন এই ফর্মে তোমরা নিয়ে আসবে একটা মডেল যখন কন্ট্রোল সহ এই ফর্মে তোমরা নিয়ে আসতে পারবা যে কোনো একটা মডেল, ক্লিয়ার? তখন তোমরা কি করবা, তোমরা হচ্ছে গিয়ে সিম্পলি ধরো ডি ল্যামডা 1 ডি ল্যামডা 2 ডি ল্যামডা 3 বের করবা। কিভাবে? এর জন্য আমি স্ক্রিন শেয়ারটা একটু চেঞ্জ করি, তাইলেই বুঝতে পারবা জিনিসটা আরো বেশি সহজ। এটা হচ্ছে গিয়ে আমার একটা মডেল, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমার একটা মডেল সিম্পলি। তো আমি দেখ এভাবে লিখে নিচ্ছি যে মানে এই যে ল্যামডা 1 প্লাস ল্যামডা 1 ইনটু a প্লাস ল্যামডা 2 ইনটু b, a b দিয়ে আর কি স্টেট ভ্যারিয়েবল গুলো লিখছি প্রথমে, দিয়ে এটা লিখে নিচ্ছি, ক্লিয়ার? এরপরে জাস্ট গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি। গ্রেডিয়েন্ট কিসের সাপেক্ষে, যে স্টেট ভ্যারিয়েবল গুলো যেগুলো আছে, এখানে স্টেট ভ্যারিয়েবল ছিল p s এবং c, আর কন্ট্রোল ছিল 2টা U1 U2, এর সাপেক্ষে আমরা গ্রেডিয়েন্ট নিছি। কি বলছি? গ্রেডিয়েন্ট। ম্যাটল্যাবে গ্রেডিয়েন্ট নামের ডিফল্ট ফাংশনই আছে, বুঝাতে পারছি? ক্লিয়ার? তো গ্রেডিয়েন্ট মানে পার্শিয়াল ডেরিভেটিভ নিছি মূলত। তো গ্রেডিয়েন্ট যখন আমরা নেব, তো PSC এই তিনটার সাপেক্ষে নিলে আমরা যে সিস্টেমটা পাবো সেটাকে বলা হয় অ্যাডজয়েন্ট সিস্টেম। ওকে, যে আমরা যে ল্যামডা 1 টি ডিটি ল্যামডা 2 টি ডিটি ইকুয়াল টু যে এক্সপ্রেশন দেখলাম না, ওটাকে বলা হয় অ্যাডজয়েন্ট সিস্টেম, ক্লিয়ার? U1 U2 দেখতে পাচ্ছ। তো U1 U2 এর জন্য আলাদাভাবে নিতে পারো বা আলাদাভাবে নিবা, নিলে সুবিধা হবে। ধরো এইটা কেটে দিয়ে এটা আলাদা নিবা, যে অ্যাডজয়েন্ট সিস্টেম আলাদা নিবা। ধরো এটা পাইলা, এই যে নিচেই পাওয়া, আর এইটা এই যে আলাদা নিবা, ঠিক আছে? তো U1 আর U2 দুইটা আসছে, এখন এই দুইটার সাথে কিন্তু ধরো U1 U2 ধরো মানে একটু গোলমেলে অবস্থায় আছে। এখন এই দুইটা ইকুয়েশন ইকুয়াল টু 0 ধরে যখন তুমি সলভ করবে, যে এখানে সলভ করা আছে এটা এখানে, হ্যাঁ, তো সলভ করলে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কন্ট্রোলের ভ্যালু। এখন এইটা পাওয়া মানে
তুমি প্রুভ করলে যে কন্ট্রোল এক্সিস্ট করে, ক্লিয়ার? বুঝাতে পারছি? ওয়েট u1, এই দেখো p প্লাস ল্যামডা 1 ইনটু p ডিভাইডেড বাই 2 ইনটু a1, এটা হচ্ছে ফার্স্ট কন্ট্রোলের ভ্যালু, ক্লিয়ার? বুঝাতে পারছি? u2 সেকেন্ড কন্ট্রোলের ভ্যালু, ওকে ক্লিয়ার? গুড, দাঁড়াও তোমাদেরকে আমি এটা দিয়ে দিই। পাইছো সবাই? এটা কপি মেরে নাও, দিয়ে দিছি। যেটা বলতেছিলাম, তো এই যে সেই অ্যাডজয়েন্ট সিস্টেম, ওকে, যেখানেও তিনটা আছে। তো এই যে ট্রান্সভার্সালিটি কন্ডিশন আছে না, যে ইকুয়াল টু 0 লিখছে সব, তো এটা হচ্ছে গিয়ে বলা হয় যে বাউন্ডারি কন্ডিশন। তো এখানে দেখো লেখা আছে যে নাও ইউজিং অপটিমালিটি কন্ডিশনস, এটা ইকুয়াল টু 0 মানে u1 এবং u2 সাপেক্ষে যে গ্রেডিয়েন্ট নিয়েছি এটা ইকুয়াল টু 0 ধরে যখন সলভ করছি তখন u1 এর একটা ভ্যালু পাওয়া গেছে, u2 এর একটা ভ্যালু পাওয়া গেছে, গেছে কিনা? এখন ওই যে ছোটবেলায় যে সূত্র করছো না, যে ডাবল ডেরিভেটিভের সূত্র, যে মানে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, জাস্ট সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে যে দুইটাই গ্রেটার দেন 0 আছে কিনা সেটা একবার চেক করলে আমরা বলতে পারি, যদি 0 না হয়, 0 থেকে বড় হয়, আমরা বলতে পারি যে কন্ট্রোল এক্সিস্ট করে, ক্লিয়ার? কন্ট্রোল মেজার নিয়ে আছে তিনটা। কন্ট্রোলের আগে সিস্টেমটা বোঝো। এখানে এস হচ্ছে গিয়ে সাসপেক্টেবল পপুলেশন, ওকে, কি হচ্ছে কোয়ারেন্টাইনড, আই হচ্ছে ইনফেক্টেড, আই সাফিক্স এস এটা হচ্ছে আইসোলেটেড, আর আর হচ্ছে রিকভার্ড। হ্যাঁ, তো এই ডায়নামিক্সটা এমন যে ধরো এস থেকে তোমার এস হচ্ছে কে রেটে যোগ হচ্ছে, ঠিক আছে, মানে কে রেটে এস মানে সাসপেক্টেবল হিসেবে চলে আসতেছে। তো এখান থেকে আলফা কিউ প্লাস ফাই আইএস, মানে আই এর সাথে যখন কিউ এবং এস রা কন্ট্যাক্টে যাচ্ছে, ঠিক আছে, তখন তারা আলফা এবং ফাই রেটে ইনফেকশনে চলে যাচ্ছে। মানে ইনফেকশনের সাথে যদি সংস্পর্শে যায় তাহলে অবশ্যই ইনফেক্টেড হবে নাকি, ঠিক কিনা? বুঝতে পারছি? জি ভাইয়া, জি ভাইয়া। সিস্টেমটা কি বুঝতে পারছিস? জি দাদা। টার্গেট হলো ইনফেকশন এবং আইসোলেশনে যারা আছে, এই ইনফেকশন এবং আইসোলেশনে যাতে কম যায়, এটাই টার্গেট হওয়া উচিত না নাকি? এটা তো টার্গেট হওয়া উচিত। এখন এই জন্য দেখো ইন্টিগ্রেশন চিহ্নের মধ্যে ইনফেকশন এবং আইসোলেশন কম্পার্টমেন্ট আছে, এবং এই যে তিনটা কন্ট্রোল u1 u2 u3 এর স্কয়ার আকারে কোয়াড্রেটিক টার্মে যোগ করা আছে। এখন a/2 b/2 কেন লেখা হয়েছে? লেখা হয়েছে জিনিসটাকে কনভেক্স করার জন্য, ক্লিয়ার? মানে ওই যে কনভেক্স অপটিমাইজেশন বলা হয় না, তো ফাংশনটাকে কনভেক্স করার জন্য ওইটা লেখা হয়েছে। বুঝতে পারছি? ভাইয়া যেটা তো আমি এও লিখতে পারতাম, a/2 কেন লিখলাম? হ্যাঁ এ লিখতে পারতা, তাহলে আগের হচ্ছে কি পেপারে তো যখন আমরা এই লিখছিলাম। এ লিখছিলা, এখন বিষয় হচ্ছে কি এটা যে এ যখন লিখবো, মানে এটা হচ্ছে কি তোমার অনেকে অ্যানালাইটিক্যালি দেখায় যে না আমরা অ্যানালাইটিক্যালি করছি, নিউমেরিক্যালিও করছি। এখন আমরা আসলে a/2 বা এ লেখা জাস্ট নিউমেরিক ভ্যালু, এখানে a/2 যে ভ্যালু, আমি কি এ দিয়ে সেই ভ্যালু আনতে পারি না? পারি না? ও জি ভাইয়া পারি, হ্যাঁ পারি বুঝতে কিনা? পারছি। জাস্ট 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। যখন আমি নিউমেরিক্যালি সলভ করবো তখন তো এটা কোনো ফ্যাক্ট না, বাট অ্যানালাইটিক্যালি না যখন আমি দেখাচ্ছি তখন আর কি অনেকে দেখায় যে না আমরা এটা কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম হিসেবে যে ফর্মুলেট করে অ্যানালাইসিস করছি, ক্লিয়ার? তোমরা এটাও করতে পারো, আগেরটাও করতে পারো, নো প্রবলেম। আচ্ছা ভাইয়া। প্রবলেম ক্লিয়ার? অপটিমাল কন্ট্রোল যখন সিমুলেশন করা হয় সবসময় মানে রেঞ্জ ধরা হয় 0 to 1। 0 to 1 কেন ধরা হয়? এই নিয়ে কোনো কোশ্চেন আছে? প্রবাবিলিটি যদি পড়ে থাকো তাহলে তো কোশ্চেন থাকার কথা না। আমি বলছি প্রবাবিলিটি তো 0 1, তুমি যেটা বললে সেটা হচ্ছে বলে ফাজি লজিক, ঠিক আছে, যে আইদার আর নাইদার। আর এখানে 0 আর 1 এর মধ্যে তোমার প্রচুর পরিমাণে ভ্যালু নিতে পারে, তো সেটা দেখাচ্ছি আমি যে বিষয়টা কিরকম, প্রচুর পরিমাণে ভ্যালু কিভাবে নিতে পারে। তো এটা হচ্ছে কি আমার যে পেপারটা ছিল আগেরটা, তো সেটা দেখাচ্ছি তোমাদের, এই যে এটা দেখো। তো এখানে তোমরা যেটা দেখবা খেয়াল করে, এই ব্যাপারটা একটা স্পেশালিটি আছে। স্পেশালিটি হলো ধরো এটা হচ্ছে গিয়ে তোমার উইদাউট কন্ট্রোল একটা গ্র্যাভেজ সিমুলেশন, হ্যাঁ, যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, ওকে। তো এই এর মানে এটা কি যে রামপাল থেকে ধরো কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, একটা পার্ট বাতাসের কারণে যাচ্ছে হচ্ছে সুন্দরবনের দিকে, একটা আসছে খুলনা বাগেরহাট রিজিয়নের দিকে। এখন এর মধ্যে কিছু কার্বন ডাইঅক্সাইড পতিত হচ্ছে মাটিতে, বা কিছু মানে গাছপালা দ্বারা শোষিত হচ্ছে, এরপরে কিছু রিজার্ভ অবস্থায় থেকে যাচ্ছে প্রত্যেক এরিয়ায়, ঠিক আছে। তো এই জিনিসটা মডেল করা, তো এর কন্ট্রোল এই যে মডেল করলে দেখা যাচ্ছে যে এই যে এত কিলোটন করে যে আর কি তোমার প্রতি যে মানে 30 বছরের কি যে এই ইয়ের মেয়াদ খেলা 30 বছর পাওয়ার প্ল্যান্টের, দেখা যাচ্ছে 30 বছর পরে এক এক এলাকায় এত কিলোটন করে আর কি বাইরে যাবে, ক্লিয়ার, কার্বন ডাইঅক্সাইড বা মানে যে ইয়ে গ্যাস সিএফসি গ্যাস যেগুলো আছে।
এখানে আরো ভালোভাবে দেখানো, দেখো কন্ট্রোল গুলো সব স্ট্রেট লাইন, দেখতে পাচ্ছ? এই যে কন্ট্রোল 1, কন্ট্রোল 2, দেখতে পাচ্ছ? তো এখানে কন্ট্রোল যে দুইটা নেয়া সেটা হচ্ছে কি একদম যে এই যে কেমিক্যাল রিঅ্যাক্টর সিস্টেম, মানে যে পাওয়ার প্ল্যান্ট এটা কেমিক্যাল রিঅ্যাক্টর সিস্টেম লাগানোর প্রপোজ করা হয়েছে, যেটা ওইখান থেকে যে যেসব বর্জ্য আছে সেগুলোর সাথে রিঅ্যাকশন করে যে অধঃপতন করছে না কেমিস্ট্রিতে, যে সেই বর্জ্যগুলোকে ধরো অধঃপতিত করবে। আর এটা হচ্ছে ন্যাচারাল অ্যাফরেস্টেশন, মানে প্রাকৃতিক বনায়ন। তো প্রথম প্রাকৃতিক বনায়ন ধরা হয়েছে হচ্ছে গিয়ে খুলনা বাগেরহাট রিজিয়নে। ক্লিয়ার বিষয়টা নাকি ক্লিয়ার না? তো এখানে সিমুলেশনের সময় ধর আর একটা হচ্ছে গিয়ে এক্সট্রা কম্পার্টমেন্ট ধরে নেওয়া হয়েছে জাস্ট সিমুলেশন পারপাস, এটা অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস নেই। তো যখন আমি রিঅ্যাকশন করাচ্ছি তখন ওখান থেকে কিছু আমরা ভালো যৌগ পাচ্ছি যেগুলো আমরা অন্যান্য মানে ইন্ডাস্ট্রিয়াল কাজে লাগাইতে পারবো, যে রিকভার্ড সাবস্টেন্স। তো সেইটাই কন্ট্রোল ইউজের ফলে কিভাবে আর কি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো দেখ কন্ট্রোল 0 to 1 এর মধ্যে ধরা হয়েছিল বলেছিলাম, তখন কন্ট্রোলের শেপটা দেখছিস? এই যে ওইগুলো তো দেখতেছিস যে কমে আসছে, যে 80-তে চলে আসছে, একটা 100 থেকে 200-র মধ্যে, যেখানে 400, 500, 800-তে ছিল, একটা চলে আসছে 250-তে। দেখতে পাচ্ছিস তো? দেখতে পাচ্ছিস নিউমেরিক্যাল ভ্যালু গুলো? জি ভাইয়া। আর কন্ট্রোল এখন অপটিমাল স্টেজে, কোন কন্ট্রোল এখন যেহেতু কেমিক্যাল রিঅ্যাক্টর সিস্টেম যথেষ্ট এক্সপেন্সিভ, সেখানে বনায়ন অনেক, যে মানে খুব বেশি খরচ করা লাগে না বনায়নে। তো কেমিক্যাল রিঅ্যাকশন সিস্টেম দুটোই কিন্তু 0 থেকে 1 এর মধ্যে সিমুলেশন দেয়া। তো এখানে কেমিক্যাল রিঅ্যাকশন সিস্টেম দেখো সর্বোচ্চ 0.06 পর্যন্ত এ খরচ করতে রাজি হয়েছে আমাদের প্রোগ্রাম এর পিছনে। নিউমেরিক্যালি মানে ম্যাথমেটিক্স বলছে যে এর পিছনে এর বেশি খরচ করা যাবে না, আর বলছে যে বনায়নের পিছনে 0.6 পর্যন্ত খরচ করো। বনায়নের উপরে বেশি জোর দেওয়া হয়েছে, কারণ এইটা যদি করা হয় তাইলে আসলে সব থেকে কম খরচে আমরা দুই এলাকার মানে সুন্দরবনও বাঁচাইতে পারতেছি, খুলনা বাগেরহাট রিজিয়নও বাঁচাইতে পারতেছি। ক্লিয়ার? তো এই যে কন্ট্রোলের এটা পাওয়া গেছে, আর কম্পাউন্ডস তোমার রিকভার হয়েছে এই পরিমাণে। তো কন্ট্রোলের গ্রাফ তোমার, তারপরে এই যে বিভিন্ন ধরনের কন্ট্রোলের গ্রাফ আর কি, যে কম্পেয়ার করা যে কোন কন্ট্রোলের গ্রাফ ভালো না খারাপ, এই যে কি এগুলো কম্পেয়ার করা। তো এখানে আরেকটা ফাইনাল অ্যানালাইসিস আছে যেটা করা হয়, যে এফিসিয়েন্সি অ্যানালাইসিস। তো এখানে আমরা ডিরেক্টলি চলে যাই সিমুলেশনে। হ্যাঁ, কিসে চলে যাই? সিমুলেশনে, মানে ম্যাটল্যাবে চলে যাচ্ছে আমি, বুঝতে পারছিস? তো এখানে বিভিন্ন সিনট্যাক্স আছে যে সিনট্যাক্স দিয়ে লিখতে হয়। তো সেই সিনট্যাক্স গুলো একটু জটিল, সেগুলো তোমাদের এখন না বুঝলেও চলবে। তবে এই যে অবজেক্টিভ ফাংশন দেখো যে সেম, এই যে তোমার দুইটা নিয়ে তারপরে পি ইন্টু এ ইউ ইন্টু এফ, মানে এখানে তোমার প্যারামিটার লেখার আগে যে পি ডট লিখতে হয়, এসেট ভেরিয়েবল লেখার আগে এক্স ডট লিখতে হয়, কন্ট্রোল লেখার আগে ইউ ডট লিখতে হয়, লিখে এগুলো ডিফাইন করা যায়। তো দেখো সেভাবে লেখা আর কি, বুঝতে পারছো? তো এটা হচ্ছে গিয়ে অবজেক্টিভ ফাংশন পাথ কস্ট হিসেবে লেখা। আর এটা হচ্ছে কি যে ওডি, যে কন্ট্রোল সহ যে ওডি 3টা ছিল সেই 3টা লেখা। ক্লিয়ার? আর দেখো এখানে কন্ট্রোল অ্যাড করা দুইটা, যে লোয়ার বাউন্ড আপার বাউন্ড 0 to 1 পর্যন্ত। আর এখানে যে প্যারামিটার গুলো আর কি লিখে নেয়া। তো এটা যদি এখন আমি সিমুলেশন দিই তো জিনিসটা হবে এরকম, দেখতে পাচ্ছ সিমুলেশন হয়েছে যে নিচে কমান্ড উইন্ডোতে দেখতে পাইছো? নিচের দিকে দেখাবো। হ্যাঁ, নিচে দেখো ইটারেশন দিয়ে একটা রেজাল্ট দিয়ে দিবে। এখানে দেখো এখানে কিছু কিছু ভ্যালু দিয়েছে, যে অবজেক্টিভ ভ্যালু, দেখতে পাচ্ছ অবজেক্টিভ লেখা পার ইয়ারে নেওয়া ছিল। ঠিক আছে, যে পার ইয়ার তো 1 পয়েন্ট, তার মানে আমাদের আসতেছে যে 1537 কোটি টাকা মোট আমাদের কন্ট্রোলে খরচ হয়েছে, মোট 1537 কোটি টাকা। মানে আমরা যেভাবে কন্ট্রোল অ্যাপ্লাই করছি, এই যে অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা বোঝায় যে আসলে কত টাকা খরচ হয়েছে, বুঝাতে পারছি? তোমরা যখন রান দিবা প্রোগ্রাম তখন এই ভ্যালুটা এরকম ভাবে পাবা। ক্লিয়ার? এখন এই প্রোগ্রাম তোমরা কেমনে রান দিবা? প্রোগ্রাম হচ্ছে গিয়ে তোমাদের সবার মেইল দাও, মানে দেখি আমি হচ্ছে সবাই ইয়ে করে দিচ্ছি। আমি হচ্ছে গিয়ে সবাই যেটা করে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম মেইল করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে কি তোমরা রান দিয়ে নিতে পারবা? পারবো না ভাইয়া। আচ্ছা, এফিসিয়েন্সি জিনিসটা কি? কন্ট্রোলের এফিসিয়েন্সি অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। কন্ট্রোলের এফিসিয়েন্সি হলো শুধু খরচ কম হইলে হবে না, যে তোমার কাজ কিরকম হয়েছে সেটাও দেখতে হবে। পাওয়ার প্ল্যান্টের উপরে এর ইফেক্ট হচ্ছে 5.17, সুন্দরবনের উপরে 15.1540, আর খুলনা বাগেরহাটের উপরে একটু বেশি 26.2489। এখন দেখো সেখানে যে ন্যাচারাল অ্যাফরেস্টেশনের কিন্তু সুন্দরবনে বা পাওয়ার প্ল্যান্টে কোনো এফিসিয়েন্সি নাই, দেখছো? থাকারও কথা না, কারণ আমরা ন্যাচারাল অ্যাফরেস্টেশন তো অ্যাপ্লাই করছি আসলে শুধুমাত্র খুলনা বাগেরহাট রিজিয়নে। বাট আমরা যে এলাকায় অ্যাপ্লাই করছি সেখানে কিন্তু এটা যথেষ্ট এফিসিয়েন্ট।
এর এফিসিয়েন্সি ইন্ডেক্স হলো 82.6679 না? তার মানে বোঝা যাচ্ছে যে এটা এই এলাকায় যথেষ্ট কার্যকরী, এবং এই একটা কন্ট্রোল দিয়ে আমরা কেমিক্যাল রিঅ্যাক্টর সিস্টেম না বসায়ও যে তিনটা যোগফল মিলেও এই একটাকে ওভার করতে পারতেছি না। তার মানে আমরা একটা কন্ট্রোল দিয়েও কাজ চালাতে পারতেছি। এটা কিন্তু এটা রিপ্রেজেন্ট করতেছে কিনা? এই যে এফিসিয়েন্সি ইন্ডেক্স, এই স্ট্র্যাটেজি 1 স্ট্র্যাটেজি 2, তো এই যে এফিসিয়েন্সি ইন্ডেক্স একটার পাইছে 78.79 আর একটার পাইছে 7.56। হ্যাঁ, যে ইআই মানে এফিসিয়েন্সি ইন্ডেক্স। ওকে, তো তাহলে কোন কোন স্ট্র্যাটেজিটার উপর জোর দেবে? অবশ্যই যেটার এফিসিয়েন্সি ইন্ডেক্স বেশি, তাই কিনা? কোনো কোশ্চেন আছে কিভাবে রিপোর্ট লিখবা বা কিভাবে রিপোর্ট সাবমিট করবা, মানে রিপোর্ট লেখার স্ট্র্যাটেজি নিয়ে কোনো কোশ্চেন আছে স্যার যার উপর বলছে? এখন ফ্র্যাঙ্কলি একটা কোশ্চেনের অ্যান্সার দে সবাই। তোরা কি কিছু বুঝেছিস? যা বুঝালাম মানে যা দেখালাম তার থেকে কিছু বুঝেছিস না বুঝিসনি তাই বল। বুঝলেও বল, না বুঝলেও হ্যাঁ বল। দাদা, বুঝতে পারছি। তো আমি কিছু কথা বলি, ঠিক আছে? তো অপটিমাল কন্ট্রোল যদি কেউ মানে ইন ফিউচার বিসিএস বা সরকারি চাকরি বাদে কোনো হায়ার স্টাডিজ বা এই টাইপের কোনো ইয়েতে যাও, তো অপটিমাল কন্ট্রোল হচ্ছে কি সব থেকে গুড স্ট্র্যাটেজি।